হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আমার কথা আশা রাখি শোনা যাচ্ছে। তো আমি একটা পরীক্ষা দিলাম চর্চা অ্যাপে। তো দেখি কি কি ভুল করলাম। বায়োলজি পরীক্ষা ছিল 60 মার্কের, তার মধ্যে 32টা ঠিক করছে, 28টাই ভুল। ও এবং মার্ক পেয়েছে 18। আচ্ছা, দেখো। তো সোমাটোস্ট্যাটিন হরমোন নিঃসৃত হয় নিচের কোনটি থেকে? সোমাটোস্ট্যাটিন। তো সোমাটোস্ট্যাটিন আসলে মশা তো আচ্ছা, সোমাটোস্ট্যাটিন হরমোনটা নিঃসৃত হয় অগ্নাশয় থেকে। আচ্ছা, আমি দিয়েছিলাম যকৃৎ থেকে। তো আমরা আসো ব্যাখ্যাটা পড়ি। অগ্নাশয় লোবিউলগুলোর ফাঁকে ফাঁকে শয়ে লোবিউল থাকে আর কি। তো এই লোবিউলগুলোর ফাঁকে ফাঁকে কিছু বহু ভুজাকার কোষ গুচ্ছাকারে অবস্থান করে। এদের আয়ার্স অব ল্যাঙ্গারহ্যান্স বা ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বলে। এই আয়ার্স অব ল্যাঙ্গারহ্যান্সে আর কি 4 ধরনের কোষ পাওয়া যায়। কোষগুলো নালীবিহীন। আচ্ছা, নালীবিহীন থাকে। তো এই গুচ্ছাকারে থাকে না, তো এদের আর কি ল্যাঙ্গারহ্যান্স বলে। তো এতে 4 ধরনের কোষ পাওয়া যায়। তো কোষগুলো নালীবিহীন এবং এসব কোষ থেকে হরমোন নিঃসৃত হয়। তো কোষগুলো হচ্ছে আলফা কোষ, যেটা কিনা গ্লুকাগন হরমোন ক্ষরণ করে, যা রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। তোমার রক্তে ধরো গ্লুকোজ আর কি কমে গেছে, তুমি খাওয়া দাওয়া এতই কম করছো বা শর্করা জাতীয় কিছু খাওনি, এই কারণে গ্লুকোজটা কম। তো তখন কি করে, এই অগ্নাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন ক্ষরণ হয়, যা কিনা রক্তে গ্লুকোজের পরিমাণটা বৃদ্ধি করে। তবে বিটা কোষ, তো অগ্নাশয়ে যে তোমার বিটা কোষ, এ হচ্ছে ইনসুলিন হরমোন ক্ষরণ করে। অর্থাৎ তুমি বেশি খেয়ে ফেলছো, শর্করা খাওয়া দাওয়া তোমার বেশি হয়েছে, তো এখন তোমার রক্তে গ্লুকোজটা বেশি বেড়ে গেছে। সো ইট উইল বি হ্যাম্পার্ড ইউ। গ্লুকোজ বেশি বেড়ে গেলে তুমি স্বাভাবিক ফ্যাট হবা, তুমি মোটা হয়ে যাবা। তো সেই ইনসুলিনকে সরি সেই গ্লুকোজের পরিমাণ কমাতে আসলে আমরা ইনসুলিন আর কি হরমোন ক্ষরণ করে। আর যেসব মানুষের আর কি ইনসুলিন তৈরি হয় না, তো তাদেরকে ডায়াবেটিক্স হয়, তো তখন আমরা তাদেরকে ইনসুলিন দিই। ডেল্টা কোষ, ডেল্টা কোষ হচ্ছে এটা সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরণ করে, যা কিনা আলফা ও বিটা কোষের যে ক্ষরণ, ও ঠিকঠাকভাবে ক্ষরণ হচ্ছে কিনা। তো সোমাটোস্ট্যাটিন আর কি এটা হরমোন ওইটা নিয়ন্ত্রণ করে। এগুলো আসলে হরমোন আর কি, গ্লুকাগন হরমোন, ইনসুলিন হরমোন, তাই না? ইনসুলিন একটা হরমোন। আচ্ছা, বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। পিপি কোষ বা গামা কোষ, তো পিপি কোষ এটি প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ করে। পিপি কোষ বা গামা কোষ যেটা, আচ্ছা, তো পিপি কোষ বা গামা কোষ যেটা, সেটা কিনা প্যানক্রিয়েটিক পলিপেপটাইড আর কি ক্ষরণ করে। কি পলিপেপটাইড? প্যানক্রিয়েটিক। ঠিক আছে, প্যানক্রিয়েটিক। পিপি কোষ বা গামা কোষ প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, পিপি। পিপি থেকে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড ক্ষরণ হয়, ঠিক আছে, বা গামা কোষ। আচ্ছা, ঠিক আছে। নিচের কোনটি আর কি অরীয় প্রতিসম? আচ্ছা, অরীয় প্রতিসম হচ্ছে যে সাধারণত হাইড্রা। অরিও বিস্কুট খায় হাইড্রা। তো হাইড্রা পর্বের সকল প্রাণীরা আর কি, সরি, হাইড্রা পর্বের কেন, নিডারিয়া পর্বের। তো নিডারিয়াতে জেলিফিশও আছে, ভলভক্স রেডিওলারিয়া। আচ্ছা, এখানে একটু দেখাই দিই। এই যে হাইড্রা, জেলিফিশ, এরা আসলে নিডারিয়া পর্বের এবং এরা সবাই অরিও। ভোলবক দেখো, ও আছে এখানে, ও আছে রেডিও, এরা গোলীয় প্রতিসম। আর সিওপ্লানা, তারপর সিওফোরা, এরা মনে হয় দ্বি অরীয় প্রতিসম। ঠিক আছে, সিওপ্লানা, আরেকটা আছে সিওফোরা না কি জানি, ওটা দ্বি অরীয়। ঠিক আছে, দ্বি অরীয়। অরীয় বিস্কুট আবার দ্বি হয়। কোনটি প্রোটোজোয়া পর্বের প্রাণীদের চলনাঙ্গ নয়? প্রোটোজোয়া পর্বের প্রাণীদের চলনাঙ্গ নয় হচ্ছে টেন্টাকল। আচ্ছা, তো এটা আসো দেখি। তো প্রোটোজোয়া পর্বের প্রাণীদের চলনাঙ্গ সেগুলো কি? একটা হচ্ছে ক্ষণপথ, ফ্লাজেলা, ক্ষণপথ, ফ্লাজে, এরকম হচ্ছে কেন? প্রোটোজোয়া পর্বের প্রাণীদের চলনাঙ্গ হচ্ছে ক্ষণপথ, ফ্লাজেলা, কোনো কোনো ক্ষেত্রে সিলিয়া, সিলি, ফ্লাজেলা, ক্ষণপথ। প্রোটোজোয়া পর্বের প্রাণীদের চলনাঙ্গ টেনকাটল নিডারিয়া পর্বত প্রাণীদের চলনে ব্যবহৃত। আচ্ছা আচ্ছা, তো
এই টেন্টাকল, তাই না? টেন্টাকলটা কি? কখনো আসেনি। এই টেন্টাকলটা আসলে এই আমাদের নিডারিয়া বাবা হাইড্রাদের আর কি, এই টেন্টাকল প্রাণীদের চলনে আর কি, বা চলনাঙ্গ বলতে পারো টেন্টাকল। বাট প্রোটোজোয়া পর্বেদের ক্ষেত্রে কি হচ্ছে, প্রোটোজোয়া পর্বের ক্ষেত্রে হচ্ছে ফ্লাজেলা থাকে, সিলিয়া থাকে, ঠিক আছে? ফ্লাজেলা থাকে, সিলিয়া থাকে, ক্ষণপথ থাকে, ফ্লাজেলা, সিলিয়া, ক্ষণপথ, এগুলো হচ্ছে প্রোটোজোয়া পর্বের প্রাণীদের চলনাঙ্গ। ক্ষণ ক্ষণ হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে। ফ্লা ফ্লাজেলা, ফ্লাজেলা সুতা, ফ্লাজেলা উঠতেছে, সিলিয়া, সিলি, ঠিক আছে? প্রোটোজোয়া পর্বের প্রাণীর চলনাঙ্গ হচ্ছে এগুলা। আর টেন্টাকল নিডারিয়া পর্বের প্রাণীদের চলনাঙ্গ। ভিব্রিওসিন উৎপাদনকারী জিন কোন প্লাজমিডে থাকে? এখান থেকে খুব ইম্পর্টেন্ট এটা। তো ভিব্রিওসিন আর কি ভাইব্রেট করে, কে? কোল প্লাজমিড। যখন আমি তোমাকে কোলে নিচ্ছি তখন তুমি ভাইব্রেট করতেছো। আচ্ছা, এভাবে মনে রাখা যায়, তাই না? যখন আমি তোমাকে কোলে নিচ্ছি তখন তুমি কেন যে ভাইব্রেট করে উঠলা? আচ্ছা, তো ভিব্রিওসিন না ভাইব্রেট, তুমি একটু মানে শকিং, তুমি আর কি কাঁপতেছো। ও বাবা, কি হলো, আমাকে কোলে নিল। আচ্ছা, মেয়েরা এটা ভালো বুঝতে পারবে। ভিব্রিওসিন তাহলে কোথায় পাবা? তো কোল প্লাজমিড, মানে তোমাকে যখন কোল নিয়ে নিব আমি তখন তুমি ভাইব্রেট করবে, তাই না? তারপর আচ্ছা, তো দেখো এখানে যে এফ ও এফ প্রাইম প্লাজমিড ব্যাকটেরিয়ার দেহে কি করে? এফ ও এফ প্রাইম প্লাজমিড ব্যাকটেরিয়ার দেহে পিলি তৈরি করে, ঠিক আছে? এফ এফ ফেল করলে ফেল হবে। প্লাজমিড কি করে? ব্যাকটেরিয়ার দেহে পিলি তৈরি করে। আর প্লাজমিড, দেখো আর প্লাজমিড অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা প্রদান করে, অ্যান্টিবায়োটিক আর প্লাজমিড, এটা জানি। কোল প্লাজমিড কোলিসিন উৎপাদনকারী জিনধারী, কোল প্লাজমিড কোলিসিন উৎপাদনকারী জিনধারী সমতুল্য প্লাজমিড উৎপাদনকারী জিন থাকে। কোল প্লাজমিড, আচ্ছা কোল প্লাজমিডের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে আমাদের যে কোল প্লাজমিড কোলিসিন উৎপাদনকারী জিন, কোল প্লাজমিডটা কোলিসিন উৎপাদনকারী জিন, কোল প্লাজমিড থেকে আর কি কোলিসিন উৎপাদনকারী জিন ও সমতুল্য প্লাজমিড উৎপাদনকারী জিন থাকে। মানে কোল প্লাজমিড থেকে কোলিসন উৎপাদনকারী আর কি জিন তৈরি হচ্ছে আর কি। আচ্ছা, জিন থাকে, মানে এখানে জিন থাকে কেন জানি। আচ্ছা, আর কোল প্লাজমিড সমতুল্য আরেক ধরনের প্লাজমিড আছে। এই কোল প্লাজমিড কোলে নিব, সমতুল্য প্লাজমিড, একটা প্লাজমিড, তাই না? একটা বৃত্ত, প্লাজমিড কি? এটা বৃত্তাকার ডিএনএ। আচ্ছা, ভিব্রিওসিন উৎপাদনকারী জিন থাকে। কোল প্লাজমিড এক ধরনের প্লাজমিড আছে যাতে আর কি ভিব্রিওসিন, মানে কোল প্লাজমিডের মতোই আরেকটা আর কি প্লাজমিড আছে যাতে কিনা এই ভিব্রিওসিন উৎপাদনকারী জিন থাকে, ঠিক আছে? তাহলে ভিব্রিওসিন উৎপাদনকারী জিন কোন প্লাজমিডে থাকে? কোল প্লাজমিডের মতোই আরেক কি, এই যে বলছে যে কোল প্লাজমিডের সমতুল্য আরেক ধরনের প্লাজমিড আছে, কোল প্লাজমিডের সমতুল্য, ঠিক আছে? কোল প্লাজমিডের কি তুল্য বলো তো? কোল প্লাজমিডের হচ্ছে সমতুল্য। তো সেখানে আর কি ভিব্রিওসিন ভাইব্রেট করবে, কোলে নিলে তো ভাইব্রেট করবেই। আর কোল প্লাজমিড কোলিসিন উৎপাদনকারী জিনধারী সমতুল্য প্লাজমিড উৎপাদনকারী জিন থাকে, ওই আর কি, ওটার সমতুল্য আর কি। আচ্ছা, তো এফ ও এফ প্রাইম প্লাজমিড, এটা তো বুঝলাই, ব্যাকটেরিয়া দেহে পিলি তৈরি করে। আর প্লাজমিড হচ্ছে অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ করে, প্রতিরোধ ক্ষমতা প্রদান করে। আর কোল প্লাজমিড আর কি একটা ভিব্রিওসিন, তারপরে কোলিসিন উৎপাদনকারী জিন, এইসব গেল। আচ্ছা, তারপর আচ্ছা, কোন অংশটি ঘাস ফড়িংয়ের পৌষ্টিক নালীর প্রোক্টোডিয়ামের অন্তর্ভুক্ত? তো এটা গিজার্ড দিছি, যেটা কিনা ভুল হয়েছে। ঘাস ফড়িংয়ের পৌষ্টিক তন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা পৌষ্টিক নালী, একটা পৌষ্টিক গ্রন্থি। তাহলে ঘাস ফড়িংয়ে যে পৌষ্টিক তন্ত্র, তাই না, পৌষ্টিক তন্ত্রকে আর কি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, তাই না? তো ঘাস ফড়িংয়ের যে পৌষ্টিক তন্ত্র, তো ঘাস ফড়িংয়ের কি তন্ত্র? তো ঘাস ফড়িংয়ের হচ্ছে পৌষ্টিক তন্ত্র,
তো ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে, রাইট? তো ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা, একটা পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালীকে তিন অঞ্চলে ভাগ করা হয়। পৌষ্টিক নালীকে তিন অঞ্চলে ভাগ করা, একটা হচ্ছে স্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রোক্টোডিয়াম। পৌষ্টিক নালীকে আর কি তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা স্টোমোডিয়াম, স্টেম দিয়ে মারবো, মেসের সেলে স্টেম দিয়ে মারবে। মেসের সেলেরা, কারণ তারা প্রো, দেখো এটা এভাবে মনে রাখা যায়। মেসেন্টেরন, মেসের সেলেরা স্টেম দিয়ে মারবে, স্টোমোডিয়াম পৌষ্টিক নালী, কারণ তারা প্রোক্টোডিয়াম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? স্টোমোডিয়াম নাকি? হ্যাঁ, স্টোমোডিয়াম, মেসেন্টেরন, পৌষ্টিক নালী তিনটা অংশ। স্টোমোডিয়াম, মেসেন্টেরন, স্টোমোডিয়াম, মেসেন্টেরন, আরেকটা হচ্ছে স্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রোক্টোডিয়াম। স্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রোক্টোডিয়াম, তাই না? কি ডিয়াম? প্রোক্টোডিয়াম। স্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রোক্টো, কারণ তার প্রোক্টোডিয়ামের অংশগুলো হলো, প্রোক্টোডিয়ামের আবার অংশ আছে, হ্যাঁ। তো প্রোক্টোডিয়ামের আবার অংশ আছে ইলিয়াম, কোলন, মলাশয়। ইলিয়াম, কোলন, এটা কি বৃহদান্ত্র হচ্ছে? ইলিয়াম, কোলন, মলাশয়, রেকটাম। আচ্ছা, এখন দেখি কোনটি ঘাসফড়িং পৌষ্টিক নালীর প্রোক্টোডিয়ামের অন্তর্ভুক্ত। প্রোক্টোডিয়ামের অন্তর্ভুক্ত কোনটা? এই যে প্রোক্টোডিয়ামের অন্তর্ভুক্ত হচ্ছে তাহলে রেকটাম, তাই না? ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালীর মধ্যে রয়েছে আর কি তোমার প্রোক্টোডিয়াম। আর প্রোক্টোডিয়ামের অংশগুলো কি? প্রোক্টোডিয়ামের অংশগুলো হচ্ছে, হাই, তো প্রোক্টোডিয়ামের অংশগুলো হচ্ছে এই তোমার রেকটাম, এটা মনে রাখো। ইলিয়াম, কোলন, মলাশয়, ইলিয়াম, কোলন, মলাশয়, রেকটাম। ঠিক আছে, এই কোশ্চেনটাতে আমি সময় নিচ্ছি আরেকবার। তো ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্রকে আর কি দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তো পৌষ্টিক নালীর আর কি আবার তিনটা অঞ্চলে ভাগ করা যায়, স্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রোক্টোডিয়াম। মেসের ছেলেরা স্টেম দিয়ে মারবে, কারণ তারা প্রোক্টোডিয়াম। তো তো পৌষ্টিক নালীর যে প্রোক্টোডিয়াম, তাই না? তো প্রোক্টোডিয়ামের অন্তর্ভুক্ত হচ্ছে ইলিয়াম, কোলন, মলাশয়। ইলিয়াম, কোলন, মলাশয়, আরেকটা হচ্ছে রেকটাম। ঠিক আছে, আচ্ছা, তো মনে রাখবা প্রোক্টোডিয়ামে কি থাকবে? ইলিয়াম, কোলন, মলাশয় আর রেকটাম। ওকে। রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই? অনুচক্রিকার প্রয়োজন আছে। ফুল পরে টুপ করে, ফাইব্রিনোজেন প্রথম বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন। তো ইনসুলিনের তো দরকার নেই, ইনসুলিন তো আসলে রক্তে এই গ্লুকোজের পরিমাণটা কমায়। রক্তে ফাইব্রিনোজেন প্রথম বিন, অনুচক্রিকা, ক্যালসিয়াম আয়ন, মানে ফিব্রিনোজেন, থ্রম্বোপ্লাস্টিনকে, ওটাই হয়তো অনুচক্রিকা, থ্রম্বোপ্লাস্টিন, হোয়াট এভার। যখন কোনো স্থান কেটে যায় ও রক্ত গড়িয়ে পড়ে, তখন ফিব্রিনোজেন ও অন্যান্য উপাদান মিলে একটা জালের মতো আবশ্যিক সৃষ্টি করলে ফলে রক্ত জমাট বাঁধে। তবে রক্ত জমাট বাঁধার জন্য ইনসুলিনের তো কোনো প্রয়োজন থাকবে না। মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটা? হ্যাঁ, যকৃৎ। এটি মানবদেহের ওজনে আর কি প্রায় 3 থেকে 5%। এটা কি খুব ইম্পর্টেন্ট? আচ্ছা, পড়লো একবার। যকৃতে প্রায় 5 শতাধিক জৈবনিক কাজ সম্পাদিত হয় বলে একে জৈব রসায়নাগার বলা হয়। মানে প্রায় 500-এর উপর কাজ আর কি সম্পাদিত হয়, এই জন্য এটাকে আর কি জৈব রসায়নাগার বলা হয়। উল্লেখ্য, মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি, প্রভু গ্রন্থি। এই যে, তো পিটুইটারি গ্রন্থি এখানে থাকে। কালে আমি পিটুইটারি গ্রন্থি নিয়ে খুব স্টাডি করছি, কারণ ওর কিনা লম্বা করে, কারণ আমি একটা অনেক লম্বা হতে চাইতাম। তো মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থি হচ্ছে, গ্রন্থিটা কি বলতো? পিটুইটারি, তাই না? প্রভু গ্রন্থি। তাহলে দেখো, ধূমপায়ীর ব্রঙ্কাস সংলগ্ন ফুসফুস অঞ্চলকে কি, ফুসফুস অঞ্চলে কি রয়েছে? যারা ধূমপান করে তাদের ব্রঙ্কাস। আচ্ছা, ব্রঙ্কাস কি তাহলে? ফুসফুস। আচ্ছা, ফুসফুস অঞ্চলে কি রয়েছে? কোরক। আমি দিছিলাম লিম, ভুল হয়েছে। ধূমপায়ী প্রধান ব্রঙ্কাসের ধূমপায়ীর প্রধান ব্রঙ্কাসের নিকট সংলগ্ন ফুসফুস অঞ্চলকে কোরক বা বার্ড দেখা যায়। অঞ্চলে আর কি কোরক বা বার্ড দেখা যায়। অধূমপায়ীর ক্ষেত্রে অনুপস্থিত। দীর্ঘস্থায়ী ধূমপায়ীর ফুসফুস যে রোগ সৃষ্টি করে তাকে, ধূমপান করা ঠিক না। দীর্ঘস্থায়ী ধূমপায়ীর ফুসফুস যে রোগ সৃষ্টি করে তাকে কর্ড বলে। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলে। এতে শ্লেষ্মা নিঃসরণকারী গ্রন্থিগুলো বড় হয়ে যায়। শ্লেষ্মা,
এই নিঃসরণকারী গ্রন্থিগুলো কি হয়ে যায়, বড় হয়ে যায়, তাই না? এবং বেশি বেশি শ্লেষ্মা তৈরি করেও কাশি হয়। এছাড়া ব্রঙ্কাসে ব্যাকটেরিয়ার সংক্রমণে ব্রঙ্কাইটিস হয়। এছাড়া ব্রঙ্কাসে ব্যাকটেরিয়ার সংক্রমণে কি হয়, ব্রঙ্কাইটিস হয়। তো ধূমপায়ীর আর কি ব্রঙ্কাস সংলগ্ন ফুসফুস অঞ্চলে কি রয়েছে? তো ধূমপায়ীর ব্রঙ্কাস সংলগ্ন দেখো তো ধূমপায়ীর আর কি ব্রঙ্কাস সংলগ্ন, তো ধূমপায়ীর যে ব্রঙ্কাস সংলগ্ন ফুসফুস অঞ্চলে কি রয়েছে, কোরক রয়েছে। আবার পড়ি, ধূমপায়ীর প্রধান ব্রঙ্কাস, তো ধূমপায়ীর যে প্রধান আর কি ব্রঙ্কাস থাকে, তো ধরলাম ফুসফুস, নিকট সংলগ্ন ফুসফুস অঞ্চলকে প্রধান ব্রঙ্কাস, আচ্ছা ধূমপায়ীর প্রধান ব্রঙ্কাসের নিকট সংলগ্ন নিকট প্রধান ব্রঙ্কাসের ফুসফুস অঞ্চলে, মানে এটা ধূমপায়ীদের ক্ষেত্রে এটা দেখা যায়, ধূমপায়ী প্রধান ব্রঙ্কাসের নিকট সংলগ্ন ফুসফুস অঞ্চলে, এই ফুসফুস অঞ্চলে আর কি কোরক দেখা যায় ধূমপায়ীদের, বা বার দেখা যায় ব্রঙ্কাস সংলগ্ন ফুসফুস অঞ্চলে। অধূমপায়ীর ক্ষেত্রে এটা আর থাকবে না আর কি, ওদের ক্ষেত্রে এটি স্পেশাল কোরক দেখা যায়, কারণ তারা ধূমপান করে। তো দীর্ঘস্থায়ী ধূমপায়ীদের ফুসফুসে যে রোগ সৃষ্টি করে তাকে কোভড বলে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। মানে কেউ যদি আর কি দীর্ঘস্থায়ী আর কি ধূমপান করে, তখন তাদের ফুসফুসে একটা রোগ সৃষ্টি হয়, তাকে বলা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকটিভ, ওকে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তাদের এরকম একটা রোগ হয়। এতে শ্লেষ্মা নিঃসরণকারী গ্রন্থিগুলো বড় হয়ে যায়। এতে কি হয়, ওদের ফুসফুসে আর কি শ্লেষ্মা, এরকম বলা হচ্ছে যে শ্লেষ্মা শ্লেষ্মা নিঃসরণকারী যে একটা কিছু গ্রন্থি থাকে, তো সেগুলো আর কি একটু বড় হয়ে যায়, ঠিক আছে, সেগুলো বড় হয়ে যায় এবং বেশি বেশি শ্লেষ্মা তৈরি করেও কাশি হয়। তো শ্লেষ্মা নিঃসরণকারী গ্রন্থিগুলো আর কি নিঃসরণকারী এসব একটা গ্রন্থি, এবং বেশি শ্লেষ্মা তৈরি করেও কাশিও হয় আর কি। এছাড়া ব্রঙ্কাসে ব্যাকটেরিয়ার সংক্রমণে ব্রঙ্কাইটিস হয়। ব্রঙ্কাসে আবার কি হয়, এই ব্যাকটেরিয়ার সংক্রমণে আবার ব্রঙ্কাইটিস হয়, এটা ধূমপায়ীদের ক্ষেত্রে এটা হয়। সিলিন্ডারের অপর নাম কি? রেচন সংবহন গহ্বর হবে না, পানি সংবহন গহ্বর হবে না। আচ্ছা, পানি সংবহন তন্ত্র এটা মনে হয় ইকাইনোডার্মাটাতে দেখা যায়। তো সিলিন্ডারের অপর নাম পরিপাক সংবহন গহ্বর, যেটা এখানে নিরারিয়াতে থাকে। তো পরি এখানে কি বলছে, যে সিলিন্ডারের অপর নাম হচ্ছে পরিপাক সংবহন গহ্বর, ঠিক আছে, পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার স্যাক। সিলিন্ডারের যে অপর নাম সেটা হচ্ছে পরিপাক আবার সংবহন করবে গহ্বর, পরিপাক সংবহন গহ্বর। তো সিলিন্ডারের যে অপর নাম সেটা হচ্ছে পরিপাক সংবহন গহ্বর, আরে পরিপাক সংবহন গহ্বর, সিলিন্ডারন গ্যাস্ট্রোভাস্কুলার স্যাক। সিলিন্ডারনের অপর নাম হচ্ছে পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার স্যাক, সিলিন্ডারন পরিপাক সংবহন গহ্বর, ওকে, সিলিন্ডারনের অপর নাম। সিলিন্ডারনকে অনেক সময় ব্লাইট গার্ড বা ব্লাইট স্যাকও বলা হয়, গ্যাস্ট্রোভাস্কুলার স্যাক বা ব্লাইট গার্ড ও ব্লাইট স্যাকও বলা হয়। স্যাক খাই নাকি? কারণ দেহের উপরিভাগ অবস্থিত একমাত্র মুখছিদ্র, এটি খাদ্য গ্রহণ ও বর্জ্য পরিত্যাগ করে। কারণ দেহের উপরিভাগ অবস্থিত এটি একমাত্র আর কি মুখছিদ্র, ঠিক আছে, দেহের উপরে অবস্থিত একটা মাত্র এটা মুখছিদ্র, যেটা কিনা খাদ্য গ্রহণ আর কি বর্জ্য পরিত্যাগ করে। ফাইন। নিচের কোনো অঙ্গাণু কোষ বিভাজনের অংশ নেই। আচ্ছা, সেন্ট্রিওল আসলে শুক্রাণুর লেজ তৈরি করে, আবার কোষ বিভাজনের অংশ নেই। এই ল দিয়ে মনে রাখবা, লেজ তৈরি করে শুক্রাণুর, ঠিক আছে, শুক্রাণুর লেজ তৈরি করে। আচ্ছা, আর হচ্ছে কোষ বিভাজনে আর কি অংশ নেই সেন্ট্রিওল, গলগি বডি হবে না। তাহলে দুইটা ইনফরমেশন মনে রাখার মতো, সেন্ট্রিওলের ল দিয়ে শুক্রাণুর লেজ তৈরি করে কোষ বিভাজনে, আর কোষ বিভাজনে অংশ নিচ্ছে আর কি। আচ্ছা, দেখি কি বলছে এখানে। কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল দুইটি ভাগে বিভক্ত হয়। মাইটোকন্ড্রিয়া শুক্রাণু ডিম্বাণু গঠনে সহায়তা করে, ওই তো গলগি বস্তু কোষ বিভাজনকারী কোষ প্লেট তৈরি করে। আচ্ছা,
মাইটোকন্ড্রিয়ার এই শুক্রাণু আর ডিম্বাণু গঠনের সাথে গলগি বডি কী করে? কোষ বিভাজনকালে গলগি বডি কোষ বিভাজনকালে শুক্রাণুর লেজ তৈরি করে কোষ বিভাজনের অংশ নেয়। আর কোষ প্লেট তৈরি হচ্ছে গলগি। আচ্ছা, প্লেটে তুমি গরুর মাংস দিয়ে ভাত খাওয়া, তো গলগি যেহেতু গরু মাংস খাবা প্লেটে, ঠিক আছে? তাহলে কোষ প্লেট তৈরি করে হচ্ছে এই গলগি বস্তু, ঠিক আছে? গরু মাংস প্লেটেই তো তুমি গরুর মাংস খাও। ওকে, বিপাক ক্রিয়ার ফলে উদ্ভিদের যে সমস্ত বর্জ্য পদার্থ তৈরি করে তা মানুষের জন্য প্রয়োজনীয়, নিম্নের কোনটি তার অন্তর্ভুক্ত নয়? আচ্ছা, তো বিপাক প্রক্রিয়ার ফলে উদ্ভিদ যে সমস্ত বর্জ্য পদার্থ তৈরি করে যা মানুষের জন্য নিম্নের কোনটি তার অন্তর্ভুক্ত নয়? গ্লুটামিন সঠিক উত্তর। আলোক শক্তিকে শোষণ করে তার সঞ্চিত রাসায়নিক শক্তিতে রূপান্তরিত প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষণ, মানে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে যে কনভার্টটা। তো বর্জ্য পদার্থ সমূহ হলো রেজিন, টেনিন, গাম আঠা, রেজিন, টানবো, রোজিনা নামে একটা কাজের মেয়ে থাকতো আমাদের বাসায় আগে। তো রোজিনা, টেনিন, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল। আচ্ছা, তো নিম্নের কোনটি তার অন্তর্ভুক্ত নয়? বর্জ্য পদার্থগুলো যে তৈরি হচ্ছে, রেজিন তৈরি হচ্ছে, আঠা বা গাম তৈরি হচ্ছে, গাম তৈরি হচ্ছে, উদ্বায়ী তেল তৈরি হচ্ছে, তাই না? উদ্বায়ী, তারপর ট্যানিন আছে, উদ্বায়ী তেল তৈরি হচ্ছে, তাই না? রেজিন, তারপর ট্যানিন টানবো, রোজিনা টানবো, গাম বা আঠা, তাই না? তারপরে উদ্বায়ী তেল আছে, ল্যাটেক্স আছে, এই যে ল্যাটেক্স আছে, অ্যালকালয়েড আছে, জৈব অ্যাসিড আছে। ফাইন, গেল। এগুলো হচ্ছে মানে তোমার আর কি বর্জ্য পদার্থ। বিপাক ক্রিয়ার ফলে উদ্ভিদ যে সমস্ত বর্জ্য পদার্থ তৈরি করে তা কিনা মানুষের জন্য প্রয়োজনীয়। তো গ্লুটামিন কিনতে হবে না, ঠিক আছে? নিচের কোনটি অপ্রকৃত ফল? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। বেরি জাতীয় ফল বলছে। আচ্ছা, বেরি আসলে বেরি মনে রাখি কলা, টমেটো, বাট এখানে বেরি জাতীয়। বেরি ফল বলে মনে রাখবা মানে কলা, টমেটো, বেরি। তো এটা বেরি জাতীয় মানে পেয়ারা, আই ডোন্ট নো। প্রকৃত ফল দেখো, আম, জাম, লিচু। প্রকৃত ফল আর কি সবসময় তুমি খাচ্ছ, আম খাচ্ছ, লিচু খাচ্ছ, জামও খাচ্ছ, জাম মাখা। অপ্রকৃত ফল কি? আপেল, খুব একটা খেতে চাও না তুমি। কাঁঠাল, কাঁঠালও খেলতে চালতা, এটা আবার কে খায়? আনারস খাও মাঝে মাঝে, বাট টক, বাট আম লিচু বেশি মজা, তাই না? তাহলে আনারস, আ আ আ আ এই যে আ আ আপেল, আনারস অপ্রকৃত ফল, চালতা, কাঁঠাল। গেল। রুই মাছের লার্ভার বায়ুথলি কত ঘন্টা পর ডিম্বাকার ধারণ করে? রুই মাছের লার্ভা লম্বা হয়ে বায়ুথলি দেখা যায়, আচ্ছা, 48 ঘন্টা পর। আর 72 ঘন্টা পর লার্ভার বায়ুথলি এবং কুসুমথলি বিলীন হয়ে যায়। দেখো কি হয়, এটা ঠিকই করছিলাম, মানে কোশ্চেনটা অনেক ডিপ থেকে আসছে। আচ্ছা, তো কি বলছে যে রুই মাছের লার্ভার যে বায়ুথলি কত ঘন্টা পর ডিম্বাকার ধারণ করে? 48 ঘন্টার পর রুই মাছের বায়ুথলি, আচ্ছা, লার্ভা লম্বা হয় এবং বায়ুথলি দেখা যায় ফুলকা। আচ্ছা, 48 ঘন্টা, 2 দিন। তো 2 দিন পর কি হয়? লার্ভা যেটা, সেটা একটু লম্বা হয়ে যায়, লার্ভা লম্বা হয়ে যায়, এবং সেখানে তুমি বায়ুথলিও দেখতে পারবে রুই মাছে। এবং যে ফুলকা আর্চ, সেটা কিনা স্পষ্ট হয় 48 ঘন্টা পর। তবে 72 ঘন্টা পর লার্ভার বায়ুথলি ডিম্বাকার ধারণ করে। 72 ঘন্টা পর লার্ভার যে বায়ুথলি এই ধারণ যেটা করে, ঠিক আছে, ডিম্বাকার ধারণ,
ডিম্বাকার ধারণ করে। তো এই ধারণ করে আর কি 3 দিন পর, হ্যাঁ, বায়োথলি আর কি এই যে লার্ভার যে লার্ভার বায়োথলি এই আর কি তোমার ডিম্বাকার ধারণ করে, এবং কুসুমথলি তাই না, কুসুমথলিটা কি হয়ে যায়, বিলীন হয়ে যায় তাই না, কুসুমথলিটা কি হয়ে যায়, বিলীন হয়ে যায়। তাহলে 48 ঘন্টা পর আর কি লার্ভা লম্বা হয় আর কি, তারপর বায়োথলি দেখা যায়। 48 ঘন্টা পর কি আমাদের যে লার্ভা আছে, এই যে এটা লার্ভা, তো এই লার্ভাটা একটু লম্বা হয়ে যায়, বেশ ভালোই লম্বা হয়। আচ্ছা, লার্ভা লম্বা হয় এবং তোমার কি হয় এখানে আর কি বায়োথলি আর কি দেখতে পারবা 48 ঘন্টা পর। আচ্ছা, বায়োথলি দেখতে পারবা। আর ফুলকা আর্টসটা যেটা ফুলকা আর্টস, ওইটা আর কি একটু স্পষ্ট হয় আর কি। এবং বায়োথলি এটা ডিম্বাকার ধারণ করে 72 ঘন্টা পর কুসুমথলি বিলীন হয়ে যায়। ফাইন। নিচের কোন পর্যায়ে ক্রোমোজোমের টেট্রাড লক্ষ্য করা যায়? প্যাকাইটিনে। আচ্ছা, প্যাকাইটিনে কিনা টেট্রাড লক্ষ্য করা যায়? প্যাকাইটিন, থামো পড়তেছি। তো প্যাকাইটিন তাই না, তো প্যাকাইটিনে আসলে ক্রসিং ওভার হয়। প্যাকাইটিন কি ঈষৎ প্যাকাইজ থেকে মোটা পুরু 3 ফিট সুতা আছে। ক্রোমোজোম সংকোচনের ফলে এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আরও খাটো ও মোটা দেখা যায়। প্যাকাইটিনে যেটা হয়, এই পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্ট প্রতিটি ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটোডে বিভক্ত করে। বাইভ্যালেন্ট কি করে? এই পর্যায়ে আবার এই পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিডে বিভক্ত দেখা যায়। ঠিক আছে, অর্থাৎ প্রতি বাইভ্যালেন্ট দুটি সেন্ট্রোমিয়ার ও 4টি ক্রোমাটিড থাকে। অর্থাৎ প্রতি বাইভ্যালেন্টে দুটি সেন্ট্রোমিয়ার, প্রত্যেকটা বাইভ্যালেন্টে 2টা সেন্ট্রোমিয়ার, 4টি ক্রোমাটিড থাকে। এই অবস্থাকে টেট্রাড বলে। নিচের কোন পর্যায়ে ক্রোমোজোমের টেট্রাড লক্ষ্য করা যায়? তো ক্রোমোজোমের টেট্রাড তুমি লক্ষ্য করতে পারবা এই প্যাকাইটিনে। কেন? কারণ এই সময় ক্রমাগত সংকোচন হতে থাকে। সংকোচনের ফলে এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আরও মানে ওই খাটো ও মোটা দেখা যায়। খাটো ও মোটা দেখা যায়। এই পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমকে এই পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্ট, হ্যাঁ বাইভ্যালেন্টের কথা বলতেছি, সর্বপ্রথম বাইভ্যালেন্টের এই পর্যায়ে সর্বপ্রথম বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রত্যেকটা যে ক্রোমোজোম থাকে, আচ্ছা বাইভ্যালেন্ট দুটি অনুদের দুটি ক্রোমাটিডে বিভক্ত করা হয়। বাইভ্যালেন্টের প্রত্যেকটা ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার ভিতরে অনুদৈর্ঘ্যে 2টা ক্রোমাটিডে আর কি তুমি ধরো বিভক্ত করলা। অর্থাৎ প্রত্যেকটা বাইভ্যালেন্টে সেন্ট্রোমিয়ার ব্যতীত, অর্থাৎ প্রতি বাইভ্যালেন্টে 2টা আর কি সেন্ট্রোমিয়ার এবং 4টা ক্রোমাটিড থাকে। তো অবস্থাকে টেট্রাড দশা বলে। তো ঠিক আছে, প্যাকাইটিনে আসলে এই টেট্রাড দশা তুমি লক্ষ্য করতে পারবে। প্যাকাইটিনের ক্রসিং ওভার ঘটে টেট্রাড দশা লক্ষ্য করা যায়, কারণ এখানে 4টা আর কি ক্রোমাটিড পাওয়া যায় আর বাইভ্যালেন্টে 2টা সেন্ট্রোমিয়ার পাওয়া যায়। 2টা সেন্ট্রোমিয়ার, 4টা ক্রোমাটিড। আচ্ছা, কোন অণুজীব নাইট্রোজেন সংবহনে সক্ষম? সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম। অ্যাজোটোব্যাক্টর হবে কিনা আই ডোন্ট নো। সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম প্রভৃতি ব্যাকটেরিয়া সরাসরি বায়ু হতে নাইট্রোজেন গ্রহণ করে। সরাসরি কি করে? বায়ু হতে নাইট্রোজেন গ্রহণ করে, তাই না? সরাসরি বায়ু হতে কি করে? সিউডোমোনাস আর ক্লস্ট্রিডিয়াম। এবং নাইট্রোজেন যৌগ হিসেবে মাটিতে স্থাপন করে, এবং নাইট্রোজেন
নাইট্রোজেন যৌগ হিসেবে মাটিতে স্থাপন করে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তো সিউডোমোনাস আর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম কী করে, প্রভৃতি ব্যাকটেরিয়া, এসব যে ব্যাকটেরিয়া সরাসরি বায়ু থেকে নাইট্রোজেনকে গ্রহণ করে। ঠিক আছে, সরাসরি বায়ু থেকে কী করে, নাইট্রোজেন যেগুলো থাকে আর কি, তাই না? আর নাইট্রোজেন যৌগ হিসেবে মাটিতে স্থাপন করে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। বায়ু থেকে নাইট্রোজেন গ্রহণ করে, এটা কেমিস্ট্রিতে একটা ব্যাপার বলে এটাকে। এবং নাইট্রোজেন যৌগ হিসেবে মাটিতে স্থাপন করে, নাইট্রোজেন যৌগ হিসেবে মাটিতে স্থাপন করে। তো নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম, তাহলে কি হচ্ছে, সিউডোমোনাস ক্লস্ট্রিডিয়াম। ফাইন। সালোক সংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয় কোনটিতে? থালাই। এটা মনে রাখছিলাম যে সালোক সংশ্লেষণের যে আলোক পর্যায়টা, এটা আসলে থালাতে হয়। তাছাড়া এটা তো মাইটোকন্ড্রিয়ার অংশ, যে স্ট্রোমা থাকে, স্ট্রোমা ল্যামেলাম থাকে, অক্সিজোম থাকে। তো আলোক নির্ভর অধ্যায়ে বিক্রিয়াসমূহ থাইলাকয়েড মেমব্রেনে আলোক নির্ভর, এই যে থালাতে হয় আলোক নির্ভর। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে অধ্যায়ে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এটিপি এনএডিপিএইচ তে সঞ্চারিত হয়, তাকে আলোক নির্ভর অধ্যায় বলে। আলোক শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয় এটিপি এনএডিপিএইচ2, এটা আলোক অপরিহার্য। ফাইন। কোন এনজাইমের প্রভাবে স্টার্চ মল্টোজে পরিণত হয়? স্টার্চ মল্টোজে পরিণত হয় অ্যামাইলেজের কারণে। আরে আল্লাহ, স্টার্চ মল্টোজে কনভার্ট হয়ে ভাবছিলাম মেল্টেজ হবে, কারণ অ্যামাইলেজ। আচ্ছা, স্টার্চ থেকে মল্টোজ, তো এখানে আর কি অ্যামাইলেজ কাজ করে, কারণ তুমি স্টার্চ তো একটা শর্করা, তাই না? উদ্ভিদে থাকে, উদ্ভিদে কি থাকে, স্টার্চ থাকে, তাই না? কাঠে, সেখান থেকে তুমি মল্টোজে কনভার্ট করতেছো। সো এইখানে হেল্প করতেছে হচ্ছে অ্যামাইলেজ, স্টার্চ থেকে মল্টোজ, এখানে হেল্প করতেছে কে, অ্যামাইলেজ। এনজাইম কি? আচ্ছা, এখানে এনজাইমটা হচ্ছে অ্যামাইলেজ। আচ্ছা, এনজাইমটাই তো অ্যামাইলেজ, স্টার্চ থেকে তুমি মল্টোজে কনভার্ট করতেছো, এই এনজাইমটা হচ্ছে অ্যামাইলেজ। আচ্ছা, গ্লুকোজ থেকে ইথানল। হ্যাঁ, গ্লুকোজ থেকে কি হচ্ছে, ইথানল, তাই না? গ্লুকোজ থেকে কি হচ্ছে, ইথানল। এনজাইমটা হচ্ছে জাইমেস। তো তোমার এই গ্লুকোজ যেটা, গ্লুকোজ থেকে তুমি ইথানল পাচ্ছ, তো ইথানল উৎপাদনে আর কি তোমার এই জাইমেসের দরকার হয়। গ্লুকোজ গ্লুকোজ থেকে তুমি অ্যালকোহল পাচ্ছ, যমজ ভাই কাজ করতেছে এখানে, জাইমেস। তো গ্লুকোজ থেকে তুমি অ্যালকোহল পাচ্ছ, গ্লুকোজ থেকে তুমি ইথানল পাচ্ছ, তো এখানে যমজ ভাই জাইমেস কাজ করতেছে। মল্টোজ থেকে তুমি কি পাচ্ছ, গ্লুকোজ। হ্যাঁ, মল্টোজ থেকে তাহলে এখানে ম্যালটেজ কাজ করতেছে। আচ্ছা, মল্টোজ ম্যালটেজকে ভাঙতেছে, এইভাবে মনে রাখতে পারো। সুক্রোজ সুক্রেস সুক্রোজকে ভাঙতেছে সুক্রেস। সো এটা বুঝছো, মল্টোজে পরিণত করে। তো মল্টোজে যেটা পরিণত করে, স্টার্চ মল্টোজে পরিণত করে কে, অ্যামাইলেজ, তাই না? এখানে কিন্তু মল্টোজ ভাঙতেছে না, মল্টোজ তৈরি হচ্ছে, সেটাই। সুক্রোজ ভাঙতেছে, তাহলে সুক্রোজকে ভাঙবে সুক্রেজ এনজাইম। গ্লুকোজ আর সুক্রোজকে ভাঙলে তুমি পাচ্ছ সুক্রোজ চিনি, চিনি গিয়ে তুমি পাচ্ছ গ্লুকোজ আর একটা ফ্রুটিকা, ফ্রুক্টোজ। ফাইন। একটি জিন দ্রুত বহুকপি জিনে পরিণত করা যায় কোন পদ্ধতিতে? একটা জিনকে তুমি আর কি বহুকপি জিনে পরিণত করবা, তো একটা জিনকে তুমি আর কি অনেকগুলো কপি করবা, তুমি বহুকপি জিনে পরিণত কোন পদ্ধতিতে? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। ঠিক আছে, পিসিআর হবে না, সরি পিসিআর। 1984 সালে আমেরিকান বিজ্ঞানী ক্যারি মুলিস, আচ্ছা এটা মনে রাখ, ইম্পর্টেন্ট। এই পিসিআর হচ্ছে ক্যারি মুলিস, কোষ বহির্ভূত ডিএনএ ক্লোনিংয়ের দ্রুততম এক পদ্ধতি আবিষ্কার করেন। ডিএনএ যে ক্লোনিং করতে হবে কোষ বহির্ভূত, এই প্রযুক্তিকে পলিমারেজ চেইন রিয়াকশন, তো ডিএনএকে যে ক্লোনিং করতে হবে, এটা দ্রুততম একটা পদ্ধতি আবিষ্কার করেন, ডিএনএ ক্লোনিং। তো এই প্রযুক্তিকে আর কি পলিমারেজ চেইন রিয়াকশন বা পিসিআর বলে। ক্যারিমুলিস এই ডিএনএ ক্লোনিং করে, তাই না? ডিএনএ ক্লোনিং মানে হচ্ছে জিনকে বহু জিনে পরিণত করা, এটা তো ডিএনএ ক্লোনিং। তো রিপ্রোডাক্টিভ ক্লোনিং হবে না, এটা আর কি পিসিআর। ডিএনএ ক্লোনিং পদ্ধতিটা কি বলতো?
এটা যেটা কিনা ক্যারিমলিস আবিষ্কার করে, এটা হচ্ছে পিসিআর, তাই না? তাহলে এই যে জিন থেকে জিনে পরিণত করা হচ্ছে, এটা কি ডিএনএ ক্লোনিং করা হচ্ছে, তাই না? তো এটা ক্যারিমলিস আবিষ্কার করে দ্রুততম এক প্রকারের পদ্ধতি। এই প্রক্রিয়াকে পলিমারেজ চেইন রিয়াকশন, এই প্রক্রিয়াকে কি বলে? পলিমারেজ চেইন রিয়াকশন বা পিসিআর বলে। পিসিআর একটা জিনকে অনেকগুলো জিনে কনভার্ট করতেছে, এটা আর কি পিসিআর। আচ্ছা, তারপর হাইড্রেট যৌন জননের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আচ্ছা, আমরা আজকে 20 পর্যন্তই রাখবো, হ্যাঁ? হাইড্রেট যৌন জননের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আচ্ছা, হাইড্রেট যৌন জননের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ওকে, স্পার্মাটোগোনিয়া স্পার্মাটিড স্পার্মাটোসাইট শুক্রাণু হবে না। গনিয়া থেকে টিড থেকে সাইড থেকে শুক্রাণু। আমি কি লিখছি? পরিণত ডিম্বাণুর চারদিকে কাইটিনের আবরণী থাকে, এটা কি সঠিক না এটা ভুল? শরৎকালে খাদ্য স্বল্পতার মতো প্রতিকূল পরিবেশে হাইড্রেট যৌন জনন ঘটে। এই যে শরৎকাল, এই যে শরৎকাল একটা কি একটা অসময়, তাই না? খাদ্য স্বল্পতার মতো প্রতিকূল পরিবেশে হাইড্রেট আর কি ঘটে? যৌন জনন ঘটে। শরৎকালে আর কি হাইড্রেট যৌন জনন ঘটে, প্রতিকূল পরিবেশ থাকে তখন। তো গ্রীষ্মকালে যখন খাদ্যের অভাব থাকে না, তখন গ্রীষ্মকালে যখন খাদ্যের অভাব থাকে না, হাইড্রা অনুকূল পরিবেশে এর স্বাভাবিক জনন প্রক্রিয়া, অর্থাৎ স্বাভাবিক জনন প্রক্রিয়া। গ্রীষ্মকালে প্রচুর খাদ্য থাকে হাইড্রাদের ক্ষেত্রে, তখন আর কি পরিবেশটা অনুকূল থাকে। দ্বিবিভাজন এর মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। দ্বিবিভাজন হচ্ছে হাইড্রের একটা স্বাভাবিক প্রক্রিয়া, তাই না? তো সেটা কখন করে? গ্রীষ্মকালে, যখন আর কি প্রচুর খাদ্য থাকে এবং পরিবেশটা অনুকূল থাকে, তখন সে দ্বিবিভাজন করে। আর যখন আর কি খারাপ সময়, তখনই সেক্স করতেছে, যৌন জনন। খারাপ সময় বেশি ডিপ্রেশনে আর কি যৌন জনন করতেছে শরৎকালে, প্রতিকূল পরিবেশ, খাদ্য সংকট। ফাইন। নোভেল করোনা ভাইরাস কোন ধরনের? নোভেল করোনা একটা আরএনএ ভাইরাস। করোনা ভাইরাস বলতে আরএনএ ভাইরাসের একটি শ্রেণীকে বোঝায় যেগুলো স্তন্যপায়ীর প্রাণী ও পাখিদেরকে আক্রান্ত করে। এই করোনা ভাইরাসকে তো আমাদের মানে এই বিশেষ করে আরএনএ ভাইরাসগুলো এই স্তন্যপায়ী প্রাণী মানে আমরা পাখিদেরকে আক্রান্ত করে। এগুলো মানুষ ও পাখির শরীরে শ্বাসনালীর সংক্রমণ করে। শ্বাসনালী, ও শ্বাসনালীতে সংক্রমণ করে। আচ্ছা, কোন কোয়াডের প্রাণীরা অ্যাসিলোমেট নয়? আচ্ছা, যে সকল প্রাণীদের কোনো সিলোম থাকে না তাদেরকে অ্যাসিলোমেট প্রাণী বলা হয়, কেননা এদের ভ্রূণীয় বিকাশের সময় দেহ প্রাচীর ও পোষণের মধ্যবর্তী ফাঁকাস্থান মেসোটার্ম উদ্ভিদ স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে। কেননা এদের ভ্রূণীয় বিকাশের সময় দেহ প্রাচীর ও পৌষ্টিকটালির কি মধ্যবর্তী ফাঁকাস্থান ভ্রূণীয় যে বিকাশের সময় দেহ প্রাচীর আর পৌষ্টিকনালীর যে মধ্যবর্তী ফাঁকাস্থান কেমাকোষে পূর্ণ থাকে অ্যাসিলোমের ক্ষেত্রে। পরিফেরা, নিডারিয়া, টেনোফোরা প্রভূত প্রাণী অ্যাসিলোম বা সিলোমবিহীন। ঠিক আছে, সিলোম থাকবে না, বাট ওটা তো প্রতিসম, ওরিও প্রতিসম কিনা, এটা তো সিলোম। যাই হোক, সিলোমে এদের থাকে, নিডারিয়ার থাকবে, পরিফেরার থাকবে, মানে থাকবে না আর কি, টেনোফোরার থাকবে না। সো এটা তো কখনো দেখিনি, সো এটাই অ্যান্সার, সিলোম থাকবে। ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে কি বলে? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যে সংযুক্তকারী যে তন্তু, স্পিনাল তন্তু। ক্রোমোজোমের সংযুক্তকারী তন্তু সেন্ট্রোমিয়ারের মধ্য দিয়ে যেসব তন্তুগুলো পাস করে, এই যে যে সেন্ট্রোমিয়ার, এইসব সেন্ট্রোমিয়ারের মধ্য দিয়ে যেসব তন্তুগুলো পাস করে সেগুলোকে বলা হয় স্পিনাল তন্তু। এটা একটা সেন্ট্রোমিয়ার, এটা একটা সেন্ট্রোমিয়ার, এইসব একটা সেন্ট্রোমিয়ার। এইসব সেন্ট্রোমিয়ার দিয়ে ক্রোমোজোমের কিছু তন্তু থাকে, সেগুলোকে বলা হচ্ছে যে স্পিন্ডল তন্তু। কোন উপধাপে ক্রসিং ওভার ঘটে? ক্রসিং ওভার ঘটে ম্যাসিস একের প্যাগাইটিনে।
একজোড়া সমসংখ্য ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলে। এত কিছু মনে রাখতে হবে না। একজোড়া সমসংখ্য ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। থমাস হান্ট মর্গান 1900 ভুট্টা উদ্ভিদের প্রথম। থমাস হান্ট ইউইন মর্গান, এটা মনে রাখতে পারো। ভুট্টা উদ্ভিদের প্রথম ক্রসিং ওভার আর কি দেখতে পাই। থমাস টমাস আলভা এডিসন, থমাস হান্ট মর্গান 1933 তিনি নোবেল পুরস্কার পান ক্রসিং ওভার। আচ্ছা 25 পর্যন্ত দেখি আজকে। তো ম্যালেরিয়া পরজীবী এরিথ্রোসাইটিক সাইজোগনি কোন ধাপে হিমোজয়েন নামক বর্জ্য পদার্থ উৎপন্ন হয়? এই এরিথ্রোসাইটিক সাইজোগনিটা ঘটে শুধুমাত্র রক্তে মানুষে। হিমোজয়েন একটা বর্জ্য পদার্থ, এটা আর কি সিগন্যাল রিংয়ে দেখতে পারবা। ম্যালেরিয়া পরজীবী এরিথ্রোসাইটিক সাইজোগনির সময় ট্রোফোজয়েড ধাপে হিমোজয়েন নামক বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। এটা কি ভুল আছে? ম্যালেরিয়া পরজীবী এরিথ্রোসাইটিক সাইজোগনির কোন ধাপে হিমোজয়েন নামক, এখানে বলছে ট্রোফোজয়েড ধাপে হিমোজয়েন নামক বর্জ্য উৎপন্ন হয়। কোন ধাপে? তো এখানে ও আচ্ছা আচ্ছা, আমি সিগনেট রিং, সরি অ্যামিবয়েড ট্রোফোজয়েডটি তো রাইট অ্যান্সার। ম্যালেরিয়া পরজীবী এরিথ্রোসাইটিক সাইজোগনির সময়, ঠিক আছে, এরিথ্রোসাইটিক সাইজোগনি যখন চলে রক্তে তখন ট্রোফোজয়েড আর কি ধাপ আছে। এই ট্রোফোজয়েড ধাপে কি হিমোজয়েন তৈরি হয়। ট্রোফোজয়েড অ্যামিবয়েড ট্রোফোজয়েড, ঠিক আছে। এই ধাপে ম্যালেরিয়া পরজীবী প্লাজমোডিয়াম রক্তে লাল কণিকায় প্রবেশ করে। ম্যালেরিয়া পরজীবীর যে ধরো ম্যালেরিয়া পরজীবী বা প্লাজমোডিয়াম রক্তের লাল কণিকায় প্রবেশ করে এবং হিমোগ্লোবিনকে ভাঙতে শুরু করে। ভাঙার ফলে হিমাংশটি ভেঙে হিমোজয়েন নামক অদ্রবণীয় বর্জ্য পদার্থ তৈরি হয়। হিমাংশটা ভেঙে যায় হিমোজয়েন নামক, আচ্ছা, যা পরজীবী দ্বারা একটি খাদ্য বর্জ্য হিসেবে জমা হয়। আচ্ছা হিমাংশটি ভেঙে, আচ্ছা যাই হোক এটা মনে রাখো যে অ্যামিবয়েড ট্রোফোজয়েড। মোট প্রস্বেদনের কত ভাগ স্টোম্যাটাল প্রস্বেদন? আচ্ছা মোট প্রস্বেদনের 95 ভাগই আর কি স্টোমেটাল। আরে যে শাইলজাতিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অঙ্গ হতে অতিরিক্ত পানি বাষ্প করে বের হয় তাকে প্রস্বেদন বলে। যে পাতায় কচি কাণ্ডে ফুলের বৃতি পাপড়িতে দুটি রক্ষী কোষ বেষ্টিত এক ধরনের রন্ধ্র থাকে, এদেরকে পত্ররন্ধ্র বলে। এক বচন স্টোমাটা কোনো উদ্ভিদের মোট প্রস্বেদনের 90 থেকে 95% আর কি পত্ররন্ধ্রের মাধ্যমে আর কি যায়, পানি আর কি আউট হয়ে যায়, ঠিক আছে, 90 থেকে 95%। তো সেটা আর কি স্টোমাটাল প্রস্বেদন, তাহলে ভুল হয়েছে। অ্যালিয়াম সেপা, আচ্ছা আমরা 30 পর্যন্ত। অ্যালিয়াম সেপাতে কোন ধরনের পুষ্পবিন্যাস দেখা যায়? অ্যাম্বেল। অ্যালিয়াম সেপা উদ্ভিদের পুষ্পবিন্যাস অ্যাম্বেল, আমার বিন্যাস অক্ষীয়। অ্যালিয়াম সেপা পিঁয়াজ না, পিঁয়াজ আমার বিন্যাসটা অক্ষ দিয়ে যাবে, আর পুষ্পবিন্যাসটা আম্বেল। কখনো কোথাও দেখিনি, কোন স্যারের বই যে এটা? ক্যাপিটেট হবে না, আম্বা, আম্মা পেঁয়াজ খাবো, আম্বেল পেঁয়াজ দিয়ে খিচুড়ি খাবো, এভাবে মনে রাখতে পারো। পুষ্পবিন্যাসটা আম্বেল, অমর বিন্যাস অক্ষীয়, তাই না? আর পুষ্পবিন্যাসটা আম্বেল, আম্মা, আম্মা পেঁয়াজের তরকারি খাবো। ব্যাকটেরিয়া এবং ইস্ট উভয়ই একটি সাধারণ বৈশিষ্ট্য খাদ্যের পচনে সহায়তা করে। তো ব্যাকটেরিয়া ইস্ট উভয় কিন্তু এনজাইমের প্রভাবে খাদ্য পচনে সাহায্য করে, এদের সবাত শোষণ ঘটে না, এদের কিন্তু সবাত শোষণ হবে না আর কি। এরা উদ্ভিদ না আসলে, বাইনারি ফিশন, সবাত শোষণ, জনজন, এদের কিছুই হবে না।
নিচের কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া? মাইকোপ্লাজমা। সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া হচ্ছে মাইকোপ্লাজমা গণের সদস্য। এরা সদস্য এর মধ্যে 0.3 মাইক্রোমিটার হয়, যা বৃহত্তম ভাইরাসগুলো আকারের সমান। এর কি ফালতু ব্যাখ্যা। কোন দুটি আলুর প্রোটোপ্লাস্টের মিলনে আর কি টমেটো উদ্ভব তৈরি করে? আলু আর টমেটো। প্রোটোপ্লাস্ট মিলনের মাধ্যমে সাইটোপ্লাজমের বিশেষ গুণ স্থানান্তরিত হয়। প্রোটোপ্লাস্ট এক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়ার প্রয়োজনীয় বৈশিষ্ট্যসমূহ স্থানান্তর ঘটিয়ে নতুন জাতের উদ্ভিদ উৎপাদন করা সম্ভব হয়েছে। আলু ও টমেটো উদ্ভিদের প্রোটোপ্লাস্টের মিলনে টমেটো উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব, মানে পটেটো আর টমেটো। সেটাই। নিচের কোনটিতে ঐচ্ছিক পেশি পাওয়া যায়? জিবা। অমসৃণ রৈখিক ঐচ্ছিক বা কঙ্কাল পেশি। এই পেশি টেন্ডন নামক এক প্রকার তন্তুময় যোজক টিস্যু দেহস্থির সাথে যুক্ত থাকে, টেন্ডন। কঙ্কাল পেশি ঐচ্ছিক মানে যেটা আমি ইচ্ছা করে করতে পারতেছি, কঙ্কালও বলা হচ্ছে। আচ্ছা রৈখিক আবার এটা অমসৃণ। আল্লাহ, মানে যেটা তুমি ইচ্ছা করে করতে পারতো সেটা ঐচ্ছিক, ঐচ্ছিকের অপর নাম আবার কঙ্কাল, কঙ্কাল আবার অমসৃণ। এছাড়া চক্ষু, চোয়াল, জিহ্বা, ওষ্ঠ, গলবিল, মধ্যচ্ছদা, পেট, গলবিল, মধ্যচ্ছদা, পেট পেশি অবস্থান করে। অনৈচ্ছিক বা মসৃণ, অনৈচ্ছিক মানে মসৃণ, আর ঐচ্ছিক হলে অমসৃণ, তাই না? অরৈখিক ভিসেরাল পেশি, ইনভলান্টারি স্মুথ নন স্টিরেটেড ভিসেরাল। মানুষের বিভিন্ন আন্তর্জন্ত্রীয় অঙ্গ, ভিসেরাল অর্গানস, পাকস্থলী, পশুনালী, রক্তনালী, শ্বাসনালী, মূত্রথলি, জরায়ু প্রভৃতি অঙ্গের প্রাচীরে এই পেশি পাওয়া যায়। পাকস্থলীতে পাবা, কারণ এটা অনৈচ্ছিক। পৌষ্টিকনালী অনৈচ্ছিক, রক্তনালী, শ্বাসনালী, মূত্রথলি, জরায়ু প্রভৃতি হৃদপেশি বা কার্ডিয়াক পেশি থাকে হৃৎপিণ্ডে। ঠিক আছে, আজকে 30 এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ।